ক্লাস 9 এর মেয়েরা, আমার ভার্চুয়াল ক্লাস আবার শুরু হলো। দুটো চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে হিটের চ্যাপ্টার অর্থাৎ তাপ বাকি আছে, আর এরপরে হচ্ছে শব্দ। এই দুটো চ্যাপ্টার আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে চেষ্টা করব যে তাপ চ্যাপ্টারটা পুরোটাই যদি পড়িয়ে দেওয়া যায়। তাপ চ্যাপ্টারে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি প্রথমে হচ্ছে তাপ কি, তাপ, আলো, শব্দ এগুলো কি, এগুলো হচ্ছে শক্তির একটা রূপ। তাহলে তাপ হচ্ছে একটা শক্তি, তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই শক্তির এই রূপটাকে, এই তাপ শক্তিকে গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে কোনো বস্তু শীতল হয়। তাপ প্রয়োগে বা নিষ্কাশনে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলে উষ্ণতা অপরিবর্তিত। তাহলে দেখো আমি সেই ব্যাপারগুলোকে একটু করে বলি। প্রথমে হচ্ছে তাপের ধরো উষ্ণতার পরিবর্তন। তুমি কিছুটা জল নিয়েছো, তুমি থার্মোমিটার দিয়ে মেপে দেখলে যে জলের টেম্পারেচারটা আছে 10 ডিগ্রি। তুমি এই 10 ডিগ্রির জলটাকে গরম করছো, তো গরম হচ্ছে, তুমি থার্মোমিটারের টেম্পারেচারটা দেখছো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাপ প্রয়োগ করছো, পদার্থের উষ্ণতার পরিবর্তন হচ্ছে, কিন্তু তরলটা তরলই আছে। তার মানে তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তরলটা কঠিন হয়ে যাচ্ছে না, মানে তরলটা বাষ্প হয়ে যাচ্ছে না, বা তরলটা জমে ঠান্ডা হয়ে জমে কঠিন হচ্ছে না। তরলটা কি হচ্ছে, তরল অবস্থাতেই থাকছে, কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এবার তুমি কি করলে, এইভাবে 0 ডিগ্রির জলটাকে তুমি 100 ডিগ্রিতে নিয়ে যাও। এবার 100 ডিগ্রিতে নিয়ে গিয়ে তুমি দেখছো কি জলের উষ্ণতা আর বাড়ছে না, জলটা কি হচ্ছে, ফুটছে, অর্থাৎ জলটার বাষ্পীভূত হচ্ছে জলটা। তাহলে জলের ওপর থেকে বাষ্পটা, জলীয় বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, যে জলটা বাষ্পে পরিণত হচ্ছে। এক্ষেত্রে উষ্ণতা অপরিবর্তিত থাকছে, কিন্তু তাপ প্রয়োগে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে এবং উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে। কথাটা কি বুঝতে পারলে, যে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন কয়েকটা পদার্থ, মনে করো কর্পূর, নিশাদল ইত্যাদি, তাপ প্রয়োগ করলে এগুলো কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, কর্পূর, নিশাদল এগুলো। কিন্তু এমনি সাধারণত জল, জল কি হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ, সেই বরফটাকে তুমি তাপ প্রয়োগ করছো, তাপ প্রয়োগ করলে সেটা জলে পরিণত হচ্ছে। আবার সেই যে জলটা তৈরি হলো, সেই জল থেকে তাপ নিষ্কাশন করলে সেই জলটা বরফে পরিণত হচ্ছে। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপ প্রয়োগে জল কি হয়, স্টিমে পরিণত হয়, আবার নিষ্কাশনে স্টিম জলে পরিণত হয়। আচ্ছা, এবার আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তনটা কি হচ্ছে, যে তাপ প্রয়োগ করলে সাধারণত আয়তনে বস্তু বাড়ে, আবার তাপ বের করে নিলে আয়তন কমে। কিন্তু কয়েকটা পদার্থ তোমরা তো দেখেছো, যেমন লোহার বেড়, তুমি একটা লোহার বেড়ে তুমি যদি তাকে তাপ প্রয়োগ করো, তার আয়তনটা বাড়বে। তেমনি যেমন কিছু পদার্থ আছে, যেমন ধরো বরফ, বিসমাথ, অ্যান্টিমনি, ঢালাই লোহা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বরফ, বিসমাথ, অ্যান্টিমনি, ঢালাই লোহা, এদের কি হচ্ছে, এরা তাপ গ্রহণ করে কি হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হয়ে এদের কিন্তু কি হবে, তাপ গ্রহণ করে কঠিন থেকে তরলে পরিণত হলে এদের আয়তন কমে যায়। তা তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখি, এই যে তোমরা বারবার জলের প্রসঙ্গটা পাবে এবং বলবে যে তাপ প্রয়োগ করলে জলের আয়তন, মানে তরল থেকে জলটা যখন কঠিনে পরিণত হচ্ছে তখন তার আয়তন বাড়ছে, আবার কঠিন থেকে যখন তাপ প্রয়োগ করে তরলে পরিণত হচ্ছে তখন তার আয়তন কমছে। কি বললাম, তাপ নিষ্কাশন করলে কি হচ্ছে, জলটা বরফে পরিণত হচ্ছে, সেই জলটা বরফে পরিণত হলে তার আয়তনটা বাড়ছে। আবার এটা হচ্ছে তাপ নিষ্কাশন করলে জল থেকে। আবার বরফ থেকে, বরফে তাপ প্রয়োগ করলে বরফটা গলে জলে পরিণত হচ্ছে, তার আয়তনটা কমে যাচ্ছে। এটার কারণটা আমরা পরে বলবো। তারপরে যেমন ধরো তাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন হয়, এটা তোমরা ক্লাস 8 হয়তো পড়েছো, দ্বিধাতব পাতের ক্রিয়া।
যেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট ইত্যাদি যন্ত্রে এই দ্বিধাতব পাত্রা ব্যবহার করা হয়। যে দু ধরনের ধাতু প্রসারণশীলতা দু ধরনের হওয়ায় কি হচ্ছে সেটার একটা এক্সাম্পল। আচ্ছা, তাপ প্রয়োগে রাসায়নিক পরিবর্তন কি হতে পারে? রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন পারদকে বায়ুতে উত্তপ্ত করলে মার্কিউরিক অক্সাইড Hg+O2 যুক্ত হয়ে HgO। বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন হতে পারে। আচ্ছা, কি হয়? তাপ প্রয়োগ করলে ধাতব পদার্থের রোধ বেড়ে যায়। চৌম্বক ধর্মের পরিবর্তন। আচ্ছা, এগুলো একটু ছোট ছোট মনে রাখবে। চৌম্বক ধর্মের পরিবর্তনটা কি? যে একটা চুম্বককে উত্তপ্ত করলে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর চুম্বকটা যদি তার থেকেও বেশি চুম্বকটাকে উত্তপ্ত করা হয় তাহলে চুম্বকের চৌম্বকত্ব ধর্ম আর থাকে না। এই যে নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারের উপরে ম্যাগনেটটাকে হিট করলে ম্যাগনেটের ম্যাগনেটিক প্রপার্টিটা চলে যায়, সেই টেম্পারেচারটাকে বলা হয় কুড়ি পয়েন্ট। আচ্ছা, এবার গতিশক্তি। ডিজেল ইঞ্জিনে ডিজেল পুড়িয়ে তাপ উৎপন্ন হয়। এই তাপের সাহায্যে ইঞ্জিন চলতে পারে, অর্থাৎ গতিশক্তি উৎপন্ন হয়। আলোক শক্তি, যেমন প্ল্যাটিনামের সরু তার উত্তপ্ত হয়ে আলোক শক্তি উৎপন্ন করে। তারপরে দহন। দহনটা কি? যেমন কাগজ, কেরোসিন ইত্যাদি তাপ প্রয়োগ করলে জ্বলে ওঠে। এবার হচ্ছে ক্যালোরি নীতির মূলনীতি। ক্যালোরি নীতির মূলনীতি তাপ গ্রহণ ইজ ইকুয়াল টু তাপ বর্জন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই আপেক্ষিক তাপ ব্যাপারটা জানো, যে 1 গ্রাম ভরের একটা বস্তু, সেই বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাই তো, সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। আচ্ছা, যে কোনো 1 গ্রাম ভরের একটা বস্তু, সেই বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। আচ্ছা, এবার ক্যালোরি নীতির মূলনীতিটা কি বলেছে? ক্যালোরি নীতির মূলনীতিটা হচ্ছে, দেখো আগে আমি এখানে একটা ছবি দেখাই। এখানে কি আছে? দুটো বস্তু আছে, এ একটা বস্তু, বি একটা বস্তু। দুটো বস্তুরই ভর আলাদা। এ বস্তুটার ভর m1, বি বস্তুটার ভর m2। এবার এ বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে s1 এবং বি বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে s2। আপেক্ষিক তাপ আমি বলেছি যে একটা বস্তু মানে 1 গ্রাম ভরের একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, তাহলে সেটা হচ্ছে s1, এ হচ্ছে s2। এর টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার অর্থাৎ প্রাথমিক উষ্ণতা এর হচ্ছে T1 আর প্রাথমিক উষ্ণতা এর হচ্ছে T2। আচ্ছা, তা আমার এখানে কন্ডিশন কি দেওয়া আছে, যে T1 ইজ গ্রেটার দ্যান T2, মানে এর তাপমাত্রাটা বেশি, হ্যাঁ, এর টেম্পারেচার বেশি। তো আমরা কি জানি যে তাপ সব সময় কিভাবে ফ্লো করে? এটা তোমরা ক্লাস 8 এও পড়েছো, যে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে ফ্লো করবে। এবার এই ফ্লোটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সেম হবে। কথাটা কিন্তু বারবার বুঝবে, দুটো বস্তুর তাপ একই কিনা সেটা কথা নয়, দুটো বস্তুর উষ্ণতা একই কিনা। যখন এই দুটো বস্তুর উষ্ণতা সেম হয়ে যাবে তখন এদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ দুটো বস্তু, দুটো ভিন্ন উষ্ণতায় থাকা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণই চলবে যতক্ষণ এদের উষ্ণতা আলাদা থাকে। এদের উষ্ণতা যখনই সেম হয়ে যাচ্ছে এদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। তাহলে ধরো তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেল, হয়ে গিয়ে এদের দুজনেরই টেম্পারেচারটা সেম হয়ে গেল। এই সেই সেম টেম্পারেচারটা অর্থাৎ অন্তিম উষ্ণতাটা হচ্ছে T। তাহলে এই বস্তুটা কি করেছে? এর টেম্পারেচার বেশি ছিল এ বস্তু, তাহলে এ কিছুটা তাপ ছেড়েছে। তাহলে এ কতটা তাপ ছেড়েছে? এ বস্তু দ্বারা বর্জিত তাপ, সেটা কত? বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ s1, আর টেম্পারেচারের চেঞ্জ কতটা হয়েছে না, এর টেম্পারেচার ছিল বেশি T1, কত অবধি চেঞ্জটা হয়েছে? T অবধি চেঞ্জ হয়েছে অন্তিম উষ্ণতা অবধি, তাহলে T1 - T হলো। আর এই যে বস্তুটা, এই যে বি বস্তুটা,
এই বি বস্তুটার ক্ষেত্রে কি হয়েছে, এর টেম্পারেচার ছিল লেস, কম ছিল, তাহলে এ কে টি টেম্পারেচারটা আসতে হয়েছে, তাহলে এ কে টি টেম্পারেচার অবধি আসতে গেলে তাহলে কতটা তাপমাত্রার তারতম্য হয়েছে, আর এর হচ্ছে M2S, এটা হচ্ছে বি বস্তু দ্বারা গৃহীত তাপ, এ এতটা তাপ পেয়েছে, তাহলে এ বস্তু দ্বারা বর্জিত তাপ হচ্ছে এইটা এবং বি বস্তু দ্বারা গৃহীত তাপ হচ্ছে এইটা। এবার যখনই দুটো বস্তুর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, অর্থাৎ দুটোরই টেম্পারেচার সেম হবে, তার মানেটা কি, এ যতটা তাপ ছাড়বে এ তো ঠিক ততটাই তাপ গ্রহণ করবে, তাহলে আমি এইটা লিখতে পারি M1S1 into T1 minus T is equal to M2S2 into T minus T2। অর্থাৎ আমার ক্যালোরিমিতির মূল নীতিটা তাহলে বুঝতে পারলে যে ভিন্ন উষ্ণতায় থাকা দুটো বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হয়। বললাম এই প্রবাহ চলতে থাকে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সেম হচ্ছে এবং বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্ধিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হবে। এখানে কথাটা কি বললো, বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান। বস্তু সংস্থা মানে টোটাল সিস্টেম। আমি ধরে নেব যে আমি যখন এই এক্সপেরিমেন্টটা করব বা ক্যালোরিমিতির মূল নীতিটা লিখব, তখন আমি ধরে নেব যে এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যেই তাপের আদান প্রদানটা আবদ্ধ, বাইরের পুরো সিস্টেমের সঙ্গে, বাইরের সারাউন্ডিং এর সঙ্গে কোনো রকম তাপের আদান প্রদান হচ্ছে না, এটা আমি ধরে নেব। তাহলে তাপের আদান প্রদান হচ্ছে না, এটা হচ্ছে একটা শর্তাবলী, পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদান হবে না। আর একটা কি, যে এখানে যে সিস্টেম দুটো, এই সিস্টেমের মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। আর একটা হচ্ছে যে একটা লিকুইড আর একটা সলিড থাকলে একটা সলিডটা লিকুইডের মধ্যে ডিসলভ করবে না বা দ্রবীভূত হবে না। আচ্ছা, এবার দেখো এখানে একটা ছবি এঁকেছি, এটা কিসের ছবি, এটা হচ্ছে একটা ক্যালোরিমিটারের ছবি। ক্যালোরিমিটারটা কি, যে পাত্রের সাহায্যে তাপের পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিটার বলে। তাপের পরিমাপ করা হচ্ছে, তাহলে ক্যালোরিমিতির পরীক্ষা এটাকে আমরা ইউজ করি। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা তামার তৈরি একটি চোঙাকৃতি পাত্র, এর সঙ্গে একটি তামার আলোড়ক থাকে, তামার একটা নাড়ার একটা জিনিস থাকে। ক্যালোরিমিটারে থাকা পদার্থগুলি আলোড়কের সাহায্যে নাড়ানো যায়। এর মধ্যে যে পদার্থটা আছে সেটাকে তুমি নাড়াতে পারবে যাতে পদার্থটার উষ্ণতা সমান হয়। তুমি এইটা দিয়ে নাড়লে ভেতরে পদার্থের উষ্ণতাটা সমান হবে। সাধারণত তরল পদার্থকে নাড়ানো হয়। আচ্ছা, এটা ব্যাপারটা কি রকম, মনে করো তুমি এটার মধ্যে কিছুটা জল দিলে, তার মধ্যে কয়েকটা বরফ দিলে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দাও, আস্তে আস্তে কিন্তু মানে টেম্পারেচারটা, মানে বরফটা গুলতে থাকবে, টেম্পারেচারটা একই হতে থাকবে। কিছুক্ষণ পর বরফ গলে যায় এবং গ্লাসের মধ্যে জলের উষ্ণতা কমে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে তুমি বরফ দিয়েছো, এখানে জল আছে, এদের মধ্যে কি হচ্ছে, একটা তাপের প্রবাহ হচ্ছে, তাপের প্রবাহের ফলেই একটা অন্তিম উষ্ণতাতে তরলটা এসে পৌঁছচ্ছে। বা তোমার বালতিতে গরম জল আছে, তার মধ্যে ঠান্ডা জল আছে, ঠান্ডা জলটা মেশাচ্ছ, ঠিক যে জায়গাটায় ঠান্ডা মেশাচ্ছ দেখবে সেখানটায় হাত দিলে জায়গাটা ঠান্ডা লাগে, আস্তে আস্তে জলটাকে নেড়ে দাও, পুরোটার টেম্পারেচার সেম। আচ্ছা, এইবার এই ক্যালোরিমিতির ওপর কিছু অঙ্ক তোমাদের বইতে দিয়েছে, আমি দুটো অঙ্কই করিনি কারণ একই অঙ্ক। তুমি প্রথম অঙ্কটা দেখো করে দিয়েছি, প্রথম অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, এবং আমি এই যে পেজ 153 তে যে অঙ্কটা করা আছে ওই অঙ্কটা আমি করে দিয়েছি। আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্কটা আছে আচ্ছা, আশা করি বোর্ডটা বুঝতে পারছো, কোনো অস্পষ্টতা নেই। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলে দিয়েছে দুটো বস্তু, একটা হচ্ছে আছে লোহা আর জল। লোহার ভর বলে দিয়েছে,
লোহার আপেক্ষিক তাপ বলে দিয়েছে, লোহার টেম্পারেচার বলে দিয়েছে। লোহার ভর 40 গ্রাম, আপেক্ষিক তাপ S1 বলেছে 560 জুল পার কেজি। তা আমাকে যদি জুলে অঙ্কটা পুরোটা ট্রান্সফর্ম করতে হয় তাহলে আমি ক্যালোরিতেও করে নিতে পারি। হ্যাঁ, ক্যালোরির সঙ্গে জুলের রিলেশনটাকে ব্যবহার করে আমি করে নিতে পারি। তাছাড়া যদি সেটা না করে আমি জুলে করতে যাই তাহলে আমি গ্রামটাকে কেজিতে করে নিই। কেজিতে করে নিলাম, টেম্পারেচার আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার জলের দেখো ভর দিয়ে দিয়েছে, তাহলে কেজিতে করে নিচ্ছ। আপেক্ষিক তাপটা জুলে নিয়েছো, তুমি চাইলে তোমরা ক্যালোরিতেও করে নিতে পারো, তাহলে আর গ্রামটাকে কেজি করতে হবে না। ঠিক আছে, টেম্পারেচার দেওয়া আছে। এবার অন্তিম উষ্ণতাটা অর্থাৎ জলটা শেষে গিয়ে মানে টোটাল সিস্টেমটার উষ্ণতা কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তাই পুরো অঙ্কটা এইভাবে দুটোকে ইকুয়েট করে মানে ক্যালোরিমেট্রিক মূলনীতি অনুযায়ী এই পাশটা মানে গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ বা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু গৃহীত তাপ। তাহলে এটা হচ্ছে কতটা তাপ বর্জন করেছে সেটাকে বসালাম, আর গৃহীত তাপটাকে বসিয়ে তাহলে আমরা পুরোটা করতে পারি। এবার 153 পেজে যে অঙ্কটা দেওয়া আছে আমি ওই অঙ্কটা তোমাদের করে দিয়েছি। দেখো ওই অঙ্কটা কি আছে, 500 গ্রাম ঠান্ডা জল, না 600 গ্রাম ঠান্ডা জলের উষ্ণতা কি বলছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় যখন 50 ডিগ্রিতে থাকা 300 গ্রাম উষ্ণ জল তার সঙ্গে মেশানো হয়। তার মানে কি বলেছে, প্রথম ইনিশিয়াল যে জলটা তার ভর দিয়েছে 600 গ্রাম, তার স্পেসিফিক গ্র্যাভিটি তো তুমি জানোই, স্পেসিফিক আপেক্ষিক তাপটা তুমি জানো, সেটা কত 1 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, তার টেম্পারেচারটা দেওয়া নেই, কি বলেছে টেম্পারেচারটা 15 ডিগ্রি বেড়েছে, অন্তিম উষ্ণতা কিন্তু দেওয়া নেই, যে অন্তিম উষ্ণতা এত সেভাবে কিন্তু বলা নেই, বলা হয়েছে যে তার মানে জলের উষ্ণতাটা 15 ডিগ্রি বেড়েছে এটা বলা আছে। তো আমি ধরে নিলাম অন্তিম ইনিশিয়াল টেম্পারেচারটা ঠিক, এই যে এইটা যেটা ইনিশিয়াল টেম্পারেচারটা আমি ধরে নিলাম ঠিক। এবার আমি পরের যে সেটটা সেখানে আমি M2টা ধরেছি 300, S2টা তো এইটাই, আর T2টা এখানে বলাই আছে 50। আর আমি ধরে নিচ্ছি যে অন্তিম উষ্ণতাটা, যেহেতু অন্তিম উষ্ণতাটা বাড়ছে, বেড়ে মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, সেই জন্য আমি এইটা ধরে নিয়েছি অন্তিম উষ্ণতা। এবার দেখো আমি ইকুয়েশনটা কিভাবে করব। প্রথমটা হচ্ছে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতাটা বাদ হবে, আর এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারটা থেকে এই টেম্পারেচারটা বিয়োগ হবে, যেটা ফর্মুলা। আমি জাস্ট ফর্মুলায় বসিয়েছি, ফর্মুলায় বসিয়ে জলের প্রাথমিক উষ্ণতাটা বার করছি। অর্থাৎ জলের প্রাথমিক উষ্ণতা হচ্ছে 5, তাহলে তার সঙ্গে 15 যোগ করা মানে হচ্ছে তাহলে অন্তিম উষ্ণতা হবে 20, তার মানে জলের অন্তিম উষ্ণতাটা গিয়ে দাঁড়াবে 20। তাহলে আশা করি অঙ্কটা তোমরা করে নিতে পারবে, আমি অঙ্কটা করে দিয়েছি। তাহলে আমার এই অবধি বলা হলো। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন। আচ্ছা, তাহলে পদার্থের অবস্থার পরিবর্তনটা কি বলবো, যে কোনো বস্তুতে, আচ্ছা আরেকটা জিনিস আমাকে একটু বলতে হবে, আমি তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে এরপরে শুরু করব কার্য ও তাপের তুল্যতা। তো কার্য ও তাপের তুল্যতা ব্যাপারটা কি, যে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো খুব ছোট একটা এক্সাম্পল, যে তুমি তোমার হাতের তালু দুটোকে ভালো করে ঘষো, দেখবে হাতের চেটো দুটো গরম হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার পেট্রোল ডিজেল ইঞ্জিন প্রভৃতিতে তাপ শক্তিটা কি হয়, তুমি কয়লা দিচ্ছ, তাহলে কয়লার থেকে যে মানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ইঞ্জিনটা চলছে। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কার্য বা যান্ত্রিক শক্তি তাকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যাচ্ছে। তার মানে এই কথাটা তুমি বলতে পারো যে যান্ত্রিক শক্তি কার্যে পরিণত হয়।
তাহলে এই তাপ ও কার্যের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক? যে বিজ্ঞানী জুল প্রমাণ করেন, দেখান যে যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণভাবে তাপ শক্তিতে পরিণত করা যায়। নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে সম পরিমাণ তাপ শক্তি উৎপন্ন। তাহলে নির্দিষ্ট পরিমাণ কার্য করলে সমান পরিমাণ তাপ পাওয়া যায়। মানে তুমি যতটা কার্য করবে ঠিক ততটা পরিমাণই তুমি তাপ পাবে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, যে কি যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে কি হবে, তাপ উৎপন্ন হয়। কিছুটা যান্ত্রিক কার্য করলে সেটা পুরোপুরি তাপ উৎপন্ন হলো, অথবা তাপকে কার্যে পরিণত করা। তাপ শক্তি থেকে মানে তাপ দিলে সেটা গিয়ে যান্ত্রিক শক্তিতে পরিণত হলো। দুটো, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা একটা হচ্ছে কার্য যেটা তাপে পরিণত হলো, কিছুটা কাজ করলে সেটা তাপে পরিণত হলো, অথবা কিছুটা তাপ দিলে যেটা কার্যে পরিণত হলো সেটা কিন্তু তাহলে সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমান। তাহলে আমি লিখতে পারি কি লিখবো, যে W মানে সম্পাদিত কার্য, যতটা সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ এরা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এটা আমি লিখতে পারি। তাহলে এটা থেকে আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেই কনস্ট্যান্ট W = J × H। যেটা কি, তাহলে যেটা হচ্ছে এখানে একটা ধ্রুবক যান্ত্রিক, এটাকে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে J। এবার J = আমি W/H লিখতে পারি। দেখো জাস্ট যেটাকে নিলাম W/H, এভাবে আমি লিখতে পারি। আচ্ছা, যদি J = 1 হয়, সেটাও আমি একটু লিখে দেখাই, যে যদি J = যদি W = 1 হয়, W = 1 হয় এবং H = 1 হয়, তাহলে J = 1 হবে। তাহলে দেখো ব্যাপারটা কি, তাহলে পুরোটা বললাম যে সম্পাদিত কার্য সমানুপাতিক উৎপন্ন তাপ হলো। এবার তাহলে আমি এটাকে ইকুয়েট করলাম W = J × H দিয়ে, যেখানে যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার W = 1 হলে H = 1, তাহলে J = 1 হবে। এটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হচ্ছে। তাহলে আর যদি H = 1 হয়, যদি H = 1 হয়, H যদি এই যে এই রিলেশনে H যদি 1 হয়, তাহলে W কি হবে, J হবে। H যদি 1 হয়, তাহলে W J হবে। তাহলে এই জিনিসটাকে কিভাবে বলবো, যে যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। কথাটা কি বুঝতে পারলে? কথাটা কি বললাম, কথাটা তো অনুপাতটা করলাম, অনুপাতটা করার পর কি বললাম, যে H = 1, অর্থাৎ একক তাপ উৎপন্ন। তাহলে যে পরিমাণ কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তাকেই কি বলা হচ্ছে, সেই পরিমাণ কার্যকেই কি বলা হচ্ছে, তাকেই বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার যে এর মানটা আমি কিভাবে জিনিসটাকে পেতে পারি, আমি W হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের একক হচ্ছে আর, আর H এর একক হচ্ছে ক্যালোরি। তাহলে আর পার ক্যালোরি, যে J = W/H লিখেছি, দেখো
তাহলে এইটার একক যদি আর্গে হয় আর এইটার একক যদি ক্যালোরিতে হয়, তাহলে আমার জিনিসটা কি হয়ে যাবে, আর্গ পার ক্যালোরি। খালি ভ্যালুটা বসাতে হবে, ভ্যালুটা কত, 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। তাহলে J ইজ ইকুয়াল টু 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি হলো। এবার এইটাকে আর তাহলে কিভাবে কথাটা বলবো, কথাটা হচ্ছে যে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাই তো, কথাটা তো তাই, যে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। যদি এইটা দেয় যে এটা বলতে কি বোঝো, তাহলে এটা লিখতে হবে যে এত আর্গ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে আমি এইটাকে এইভাবেও লিখতে পারি, ক্যালোরি। এটা লিখতে পারি। এবার এসআই পদ্ধতিতে W বা কার্যের একক জুল, H এর একক জুল, মানে এটার একক W এর একক জুল, H এর একক জুল, তাহলে এর কোনো একক নেই। আর J ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে J ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এসআই পদ্ধতিতে কি হচ্ছে, J ইজ ইকুয়াল টু 1, কারণ দুটোই জুল জুল কেটে যাচ্ছে। আর J ইজ ইকুয়াল টু 1 হলে W ইজ ইকুয়াল টু H হয়। এটা এসআই পদ্ধতিতে। আর এটা বললাম কিসে বললাম, এটা বললাম আমি সিজিএস পদ্ধতিতে এক্সপ্লেন করলাম। কিছু পরিমাণ কার্য জুল এককে তাপে রূপান্তরিত হলে, কিছু পরিমাণ কার্য জুল এককে তাপে রূপান্তরিত হলে সমান পরিমাণ তাপ উৎপন্ন করবে। দেখো দুটো ভালো করে আশা করি বুঝেছো যে এত পরিমাণ, এই পরিমাণ তাপের রূপান্তরের ফলে বা এতটা পরিমাণ কার্য হওয়ার ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয় সিজিএস পদ্ধতিতে। জুলে আমি কি বলেছি যে দুটোই জুল। এবার J ইজ ইকুয়াল টু 1, তাহলে W ইজ ইকুয়াল টু H। আর W ইজ ইকুয়াল টু H মানে কি, কিছু পরিমাণ কার্য জুল এককে তাপে রূপান্তরিত হলে সমান পরিমাণ তাপ। আচ্ছা, এবার আমার কিন্তু এই জিনিসটা বলা হয়ে গেল। এবার আমি তোমাদের বইয়ের একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি যে যদি কোনো প্রবলেম হয় পড়াটা, তোমরা কিন্তু প্রত্যেকে যে ভিডিওগুলো পাঠানো হয়, যে প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো পুরোটা ডাউনলোড করবে, এবং ডাউনলোড করে কোনো কিছুতে যদি অসুবিধা হয়, যে খুলছে না বা জিনিসটা বুঝতে পারছো না, এইটুকু স্প্যানের মধ্যে জিনিসটা ভালোভাবে বোঝানো হয়তো সবসময় সম্ভব হয় না। তো কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি এরই কিছু অঙ্ক। আচ্ছা, এরই একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের পেজ 153 তে 4 নম্বর যে অঙ্কটা, পেজ 153। এবার পেজ 153 তে যে অঙ্কগুলো আছে, দেখো কি অঙ্কটা দিয়েছে, 200 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত জুল কার্য করতে হবে। আচ্ছা, তাহলে জলের ভরটা কি দেওয়া আছে, দুশো গ্রাম। আচ্ছা, দেওয়া আছে, স্পেসিফিক হিটটা আমি জানি। এবার কতটা উষ্ণতা বৃদ্ধি করতে বলেছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে টিটা কত বাড়াতে বলেছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা উষ্ণতা বৃদ্ধি লিখতে পারো।
প্রয়োজনীয় তাপটা কত হবে? আচ্ছা, এটা হলো। এবার আমাকে উত্তরটা কিন্তু এটা চাইনি, আমাকে উত্তরটা চেয়েছে যে এর জন্য কত জুল কার্য করতে হবে। তাহলে এটার জন্য কত জুল কার্য করতে হবে? দেখো প্রয়োজনীয় কার্য সেটা কত? W is equal to J into H। তো J কত? 4.2 জুল। এবার এখানে এইটা বসাও, H টা বসাও। এবার এটা ঠিক করো, এককটা এই যে এর একক হচ্ছে জুল, আর ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি যে এর একক। আমি জানি যেটা কত, এখানে 4.2 জুল পার ক্যালোরি। হ্যাঁ, তাহলে এখানে বসালাম, তাহলে এই ক্যালোরি ক্যালোরি কেটে গেল, তাহলে কত বেরোলো? এই আচ্ছা, তাহলে উত্তরটা দেবে কি? প্রয়োজনীয় কার্য হচ্ছে এত জুল। তাহলে এই অঙ্কটা দেখে নেবে, বাকি অঙ্কগুলো তোমরা পারবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিন তাপ, পদার্থের অবস্থার পরিবর্তন এবং লিন তাপ। পুরো চ্যাপ্টারটাই আমি কভার করার চেষ্টা করব। তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু একটুখানি দেখে নেবে, কারণ বারবার করে পড়াটা অসুবিধা। আচ্ছা, আশা করি আচ্ছা, বোর্ডটা আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা আমার আচ্ছা, দ্বিতীয়টা শুরু হচ্ছে। এটা পড়াচ্ছি লিন তাপ। লিন তাপে পদার্থের অবস্থার পরিবর্তন। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং উষ্ণতার এই পরিবর্তন থার্মোমিটার যন্ত্রে মাপা যায়। এই তাপকে বোধগম্য তাপ বলে, সেন্সিবল হিট। অর্থাৎ কোনো বস্তুর উষ্ণতা বাড়ছে, সেই উষ্ণতাটা পরিবর্তন তুমি থার্মোমিটারে পাচ্ছ, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সেন্সিবল হিট। কিছু পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ করলেও বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। যেমন কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়, আবার কঠিন পদার্থে
তাপ শোষণ করে, কিন্তু থার্মোমিটারের সাহায্যে তা বোঝা যায়। তাহলে কি হচ্ছে, যে পদার্থের অবস্থার পরিবর্তন কখন হচ্ছে। মনে করো তোমার কিছুটা বরফ আছে, 0°C কিছুটা বরফ আছে। এবার এই 0°C থাকা বরফটা আছে, এটা আস্তে আস্তে জলে পরিণত হচ্ছে। কিন্তু তুমি দেখবে যে যতক্ষণ ওই বরফ আর জল ওই অবস্থাটা থাকছে, ততক্ষণ কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কোনো রকম উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। তাহলে পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু থার্মোমিটারের সাহায্যে টেম্পারেচারের কোনো চেঞ্জ মাপতে পারছি না, কিন্তু ওই কঠিন বরফটা পারিপার্শ্বিক থেকে তাপ শোষণ করে তরলে পরিণত হচ্ছে। আবার তুমি কিছুটা তরল জল নিয়েছো, সেটাকে গরম করছো, তার উষ্ণতার পরিবর্তন বুঝতে পারছো, অর্থাৎ বোধগম্য তাপ সেন্সিবল হিট থার্মোমিটারে চেঞ্জ দেখাচ্ছে। কিন্তু জলটা যেই 100°তে চলে যাচ্ছে, এবার এই 100° জলটা এটা কিন্তু বাষ্পীভূত হচ্ছে, যতক্ষণ না এটা পুরো বাষ্পীভূত হচ্ছে ততক্ষণ কিন্তু ওই জলটা 100°তেই থাকছে, তার টেম্পারেচার কিন্তু আর বাড়ছে না। তার মানে তোমার টেম্পারেচারটা বাড়ছে না, অথচ জলের অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এ পারিপার্শ্বিক থেকে সে তাপটাকে গ্রহণ করছে, গ্রহণ করে সে বাষ্পীভূত হচ্ছে, বা তাপটা গ্রহণ করে বাষ্পীভূত হচ্ছে, কিন্তু তার কোন রকম উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। তাহলে কি হলো, পদার্থের অবস্থার পরিবর্তনটা কি, যে পদার্থের অবস্থান্তর হচ্ছে কঠিন থেকে তরল, আবার তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল। এই যে আমি এখানে যেটা দেখিয়েছি, যেমন ধরো জল, জলটা কি কঠিন, কঠিন থেকে বাষ্প, এই কঠিন থেকে, এখানে আমার অবশ্য এক মিনিট একটু বন্ধ করে দিয়েছে। দেখো, কঠিন থেকে তরল, আবার তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন। তাহলে বরফ থেকে যখন জল হয়েছে, এ কি করেছে, তাপ গ্রহণ করেছে, পারিপার্শ্বিক থেকে তাপকে গ্রহণ করেছে, করে জলে পরিণত হয়েছে। কিন্তু টেম্পারেচার কিন্তু ফিক্সড, এখানেও 0°C ছিল, এখানেও জলটা 0°C হলো। আবার এই 0°C জল আস্তে আস্তে টেম্পারেচার বাড়িয়ে 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 আবার যখন বাষ্পতে যাচ্ছে, তখন এখানেও 100° ফিক্সড, এখানেও 100° ফিক্সড, আবার এখানেও 100° ফিক্সড। তাহলে কি হলো, এখানে কি করলো, এখানেও তাপ গ্রহণ করে জল হলো, আবার এই জল আবার তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হলো। আবার বাষ্প কি করলো, বাষ্প যখন তরল হলো, সে তাপ বর্জন করে তরল হলো, আবার তরল আবার তাপ বর্জন করে কঠিন হলো। তাহলে এই যে এই ব্যাপারটা, যে এই তাপ, অর্থাৎ এই তাপের কোনো বাহ্যিক প্রকাশ নেই, উষ্ণতা বৃদ্ধি হলো, তাপের বাহ্যিক প্রকাশ হলো, সেটাকে বলা হবে সেন্সিবল হিট। কিন্তু তাপের যখন কোনো বাহ্যিক প্রকাশ নেই, অর্থাৎ তাপ যখন বস্তুর অবস্থার পরিবর্তন করছে, তখন সেই তাপটাকে কি বলবো, সেই তাপটা হচ্ছে হিডেন তাপ, লিন তাপ। তাহলে উচ্চ অবস্থান্তর, অর্থাৎ কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, তাপ গৃহীত হচ্ছে, আবার বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন, তাপ বর্জিত হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। এবার আপেক্ষিক লিন তাপ কাকে বলে? আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে আমরা লিন তাপ বা এটা করবো, সেখানে আমার সবসময় একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা কি, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতা, এই কথাটা কিন্তু উল্লেখ করা খুব জরুরি। কারণ চাপ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু লিন তাপের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য উষ্ণতাটাও উল্লেখ করা জরুরি, কারণ উষ্ণতার পরিবর্তন হলেও ব্যাপারটা চেঞ্জ হবে, আবার তাপটাকেও, এই চাপটাকেও তোমার উল্লেখ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতা, এই কথাটা যদি সংজ্ঞায় না থাকে, তাহলে কিন্তু জিনিসটা কেটে দেওয়া হবে। তাহলে কি হচ্ছে, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের
অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন করতে হয়, তুমি যতটা তাপ প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন করার জন্য বা নিষ্কাশন করলে তাহলে সেটাকে কি বলা হচ্ছে, তাকে বলা হয় ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিমিট। তাহলে দেখো আমি এখানে জিনিসটা লিখেছি যে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের লিমিটটা হচ্ছে, যদি ধরো এল, তাহলে এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের লিমিটটা তাহলে কত হবে, ml, তাই তো? এম ভরের জন্য জাস্ট এমটাকে আমি গুণ করে দিলাম। আচ্ছা, এটা আমাদের, তাহলে এটা হচ্ছে টোটাল কতটা লিমিটটা একটা এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন, H = ml। আচ্ছা, এইবার এখানে আমি একটা জিনিস দেখিয়েছি, আপেক্ষিক লিনতাপ। আপেক্ষিক লিনতাপটা তাহলে কি হচ্ছে, আপেক্ষিক লিনতাপটা হচ্ছে যে তাপ পার গ্রাম বা তাপ পার কেজি, তাই তো? একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন। সেই জন্য আমার আপেক্ষিক লিনতাপের যে এককটা, আপেক্ষিক লিনতাপের এককটা তাহলে কি হবে, জুল পার কেজি হয়, জুল পার কেজি হবে, বা আরেকটা কি হতে পারে, ক্যালোরি পার গ্রাম, জুল পার কেজি বা ক্যালোরি পার গ্রাম, এই দুটো আমি লিখতে পারি। এবার বিভিন্ন অবস্থান্তরে লিনতাপ। আচ্ছা দেখো, কঠিন থেকে তরলে অবস্থান, কঠিন থেকে তরলে অবস্থান্তরটা কি, ব্যাপারটা হচ্ছে গলন। নির্দিষ্ট চাপে একক ভরের কোনো কঠিন পদার্থকে ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে, গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে ওই উষ্ণতায় ওই কঠিন পদার্থের গলনাঙ্কের আপেক্ষিক লিনতাপ বলে। তুমি একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা বলি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, বা এসআই পদ্ধতিতেও ভ্যালুটা দেওয়া আছে। এসআই পদ্ধতিতে ভ্যালুটা কত, এসআই পদ্ধতিতে হচ্ছে 3.36 ইনটু কত, 0 ডিগ্রি। সবসময় এই কথাটা আমাকে মনে রাখতে হবে, কি বলতে হবে, যে প্রমাণ চাপ, এটা দেখো আমি এখানটা অবশ্যই লিখেছি যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অর্থাৎ বরফের গলনের লিনতাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং প্রমাণ চাপে হচ্ছে 80 ক্যালোরি, বা 3.36 ইনটু 10⁵ জুল। এটা হচ্ছে বরফের গলনের লিনতাপ। সেক্ষেত্রে 1 কেজি বরফের ক্ষেত্রে হচ্ছে এতটা, 1 গ্রামে সিজিএস পদ্ধতিতে হচ্ছে 80 ক্যালোরি। তাহলে এটা হলো গলনের লিনতাপ। আবার ঠিক একই ভাবে যদি জিনিসটাকে উল্টো ভাবো, অর্থাৎ জল থেকে বরফ, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কঠিনীভবন। তাহলে কঠিনীভবনের আপেক্ষিক লিনতাপটা কি, যে ওই নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট একটা চাপে একক ভরের কোন তরলকে তার হিমাঙ্কের উষ্ণতায় স্থির রেখে তার তরল অবস্থা থেকে তাকে কঠিন অবস্থায় আনতে, তার জন্য যে তাপ নিষ্কাশিত। ব্যাপারটা ভালো করে বুঝবে। গলনের ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা তাপ পাচ্ছে, অর্থাৎ তাপ কতটা গৃহীত হলো। আর এটার ক্ষেত্রে কি, আমি দেখো প্লাস দিয়ে মাইনাস দিয়ে শো করেছি। হ্যাঁ, কেন প্লাস দিয়ে মাইনাস দিয়ে শো করেছি, কারণ বরফটা এই পরিমাণ, এই 80 ক্যালোরি তাপটা গ্রহণ করে জলে পরিণত, জলটা 80 ক্যালোরি তাপ বর্জন করে বরফে পরিণত। এটা হলো গলন, এটা হলো কঠিনীভবন। হয়ে গেল। এবার পরেরটা দেখো, আমি জল থেকে বাষ্প, তাহলে জল থেকে বাষ্প মানে কি, বাষ্পীভবন। তাহলে ওই একই ভাবে আমি যদি ব্যাপারটা বলি, যে নির্দিষ্ট চাপে একক ভরের কোনো তরলকে ওর কিসের উষ্ণতা, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে
স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এগুলো কি? এগুলো হচ্ছে একটা টেম্পারেচার। গলনাঙ্ক হচ্ছে যে টেম্পারেচারে জিনিসটা গলা শুরু করে। স্ফুটনাঙ্ক কি? যে টেম্পারেচারে ওই তরলের স্ফুটন শুরু হয়। ব্যাপারটা বুঝতে পারছো? গলনাঙ্ক কি? যে টেম্পারেচারে কঠিনটার গলন শুরু হয় সেই টেম্পারেচারটা হচ্ছে গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি? যে টেম্পারেচারে তরলটার স্ফুটন শুরু হয় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। হলো? আবার বলি, জলটা মানে তরলটা যখন বরফ হচ্ছে এই ব্যাপারটা কি? এটাকে বলা হচ্ছে কঠিনীভবন। এটার জন্য কি বলবো? যে এটা জলটার কঠিনীভবন যে টেম্পারেচারে শুরু হচ্ছে সেটাকে বলা হবে হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট। ঠিক মেল্টিং পয়েন্ট যা, ফ্রিজিং পয়েন্ট তার উল্টো। অর্থাৎ জলের কঠিনীভবন যে টেম্পারেচারে শুরু হয়, তরলের কঠিনীভবন যে টেম্পারেচারে শুরু হয় সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। আবার উল্টো দিক থেকে আমি কিভাবে বলতে পারি যে এই যে ভেপারটা তৈরি হলো, এই ভেপারের কনডেনসেশন মানে ঘনীভবন যে টেম্পারেচারে শুরু হলো সেটা হচ্ছে তার ঘনীভবন বিন্দু উষ্ণতা। একটা হলো স্ফুটনাঙ্ক অর্থাৎ যে উষ্ণতায় স্ফুটন শুরু হলো, একটা হচ্ছে ঘনীভবন, ঠিক তার উল্টো। তাহলে এখানে জলটা কি হচ্ছে বা তরলটা 1 গ্রাম তরলটা কি হচ্ছে? 1 গ্রাম তরলটা ওই নির্দিষ্ট উষ্ণতাতে মানে তার ওই স্ফুটনাঙ্কের উষ্ণতাতে স্থির থেকে সে বাষ্পে পরিণত হচ্ছে। তার জন্য তার যে তাপটা লাগছে সেটাই হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক লিন। আর ঘনীভবনের আপেক্ষিক লিন তাপটা তাহলে কি? ঘনীভবনের আপেক্ষিক লিন তাপটা হচ্ছে ঠিক তার উল্টো। ঘনীভবনের আপেক্ষিক লিন তাপটা হচ্ছে যে নির্দিষ্ট চাপে একক ভরের কোনো বাষ্পকে তার ঘনীভবন বিন্দুর উষ্ণতা স্থির রেখে বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয়। তোমরা একটা ডেফিনিশন ভালো করে পড়বে, সেটাকে উল্টো করে নিয়ে আরেকটা পড়বে। এটা বলে দিয়েছি স্ফুটন, এটা বলে দিয়েছি গলন, গলনের উল্টো হচ্ছে ফ্রিজিং, কঠিনীভবন। এটা যদি প্লাস হয় এটা তাহলে মাইনাস। এটা যদি হিট গেইন হয় এটা হচ্ছে তাপ ছেড়ে দেওয়া। এখানে কি বলেছি? জলকে 1 গ্রাম জলকে 537 ক্যালোরি মানে সেটা তাপ পেলে সেটা 100 ডিগ্রি জলটা 100 ডিগ্রির বাষ্পে পরিণত হয়। স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি জলকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। এটাই হচ্ছে বাষ্পীভবনের বিন্দু। আবার ঠিক এর উল্টোটা কি? ঠিক এর উল্টোটা হচ্ছে এই বাষ্পটাকে জলে পরিণত করব। তাহলে এই বাষ্পটাকে জলে পরিণত করতে গেলে আমার যে তাপটা দিতে হবে সেটা মানে যে তাপটা নিষ্কাশন করতে হবে সেটা হচ্ছে এর ঘনীভবনের বিন্দু। তাহলে আশা করি এই পয়েন্টগুলো পরপর বুঝতে পারলে। আচ্ছা, এর পরের পোরশনটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের বলছি।